রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের এটাকে উপন্যাস বলা যায় নাকি কতগুলা গল্পের সমষ্টি বলা যায় আমি ঠিক জানি না। যাই হোক, আমরা এর আগের পর্ব পর্যন্ত জেনেছিলাম হাম্বিরের রাজত্ব লাভ কীভাবে হয়। এই পর্বে আমরা যে গল্পটা পড়ব সেই গল্পের নাম হচ্ছে চণ্ড। চণ্ডর নাম বললে ভুল হবে, সেই গল্পের নামও চণ্ড, সেই গল্পের নায়কের নামও চণ্ড। শুরু করি তাহলে। হাম্বিরের নাতি লখারানা লড়াই করতে করতে তিনি এখন বড় হয়েছেন, আর তার তলোয়ার সে শত্রুর মাথা কাটতে কাটতে এমন ভোঁতা হয়ে গেছে যে কেবল মুঠসার একগাছা আখ কাটবারও ধার তাতে আর নেই। তলোয়ারে ধার থাকুক আর না থাকুক, লখারানার কথার ধার কিন্তু খুব ছিল। ঠাট্টায় তামাশায় তার মুখের কাছে দাঁড়ায় এ কার সাধ্য। বয়সের সঙ্গে সঙ্গে রানার মশকরা করার বাতিকটাও কেমন যেন বেড়েই চলেছিল। সে একদিনের কথা, সাদা জামাজোড়া, সাদা দোপাট্টা এবং পাকা চুলের উপরে ধবধবে সাদা পাগড়ি পরে লখাখানা লক্কা পায়রাটি সেজে বসে আছেন। পাহাড়ের ওপর শ্বেত পাথরের খোলা ছাদ, আধাখানায় চাঁদের আলো পড়েছে, আর আধাখানায় কেল্লার উঁচু পাঁচিলের কালো ছায়াটা বিছিয়ে আছে। রানার চারিদিকে সভাসদ পরিষদ সকলের হাতে এক এক করে ঘোড়া সিদ্ধি। এখনই জলসা শুরু হলো বলে চাকরেরা বড় বড় থালায় ফুলের মালা, পানির দোনা এনে রেখেছে। গোলাপ আর আতরেরও গন্ধ। ছাদের এক কোণে একদল নাচনি সোনার ঘুঙরু পরে পায়ে জড়িয়ে দিচ্ছে। এমন সময় রাজকুমার চণ্ডের সঙ্গে মারোয়ারের রাজকুমারীর বিয়ের সম্বন্ধ এনে রণমল্লের দূত এসে উপস্থিত হলো। হাতে রূপোর পাতে মোড়া একটা নারিকেল। মারোয়ারের দুধ বেশ একটু মোটা সোটাই, তার উপর 11 থানের প্রকাণ্ড এক পাগড়ি বেঁধেছেন, আর পেটটা তার একটু আগে আগেই চলছে। দুধকে দেখে লখারানা অনেক কষ্টে হাসি চাপলেন, কিন্তু এই মানুষ লাটিমকে নিয়ে একটু মশকরা করার লোভ তিনি কিছুতেই সামলাতে পারলেন না। রানা দুধের হাত থেকে রূপোই মোড়ার নারিকেলটি নিজেই নিয়ে বললেন, বাহ বাহ, বেশ তো বেশ তো, এটা বুঝি তোমার রাজা এই বুড়ো বয়সে আমার খেলার জন্য পাঠিয়েছেন? দূতের বলা উচিত ছিল, আগে না, এটি রাজকুমার চণ্ডের জন্য, কেননা তারই সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ের কথা নিয়ে আমরা এসেছি। আপনার মতো পাকা দাড়ির খেলার জিনিস নয় এটা। কিন্তু রানার ভাবগতিক দেখে দূতের মুখে যেন কথাই সরছে না। এদিকে সভাশুদ্ধ মুখ টিপে হাসতে লেগেছে, এদিকে লজ্জায় রাজকুমার চণ্ডের মুখটাও রাঙা হয়ে উঠেছে। দূত তখন বিষম সমস্যায় পড়ে বললেন, মহারানা, বড় সুখের কথা যে আপনি নিজেই রাজকুমারীকে চাইলেন। আমাদের দেশের রাজা গরিব, তার এত দূর সাহস হবে কেমন করে যে বিয়ের সম্বন্ধ করে মহারানাকে নারিকেল পাঠাবেন? তিনি চেয়েছিলেন রাজকুমারকে জামাই করতে, কিন্তু কি আশ্চর্য, তিনি তো স্বপ্নেও আশা করেননি এমনটাই ঘটল। মহারানা যদি হুকুম হয় তাহলে আমি আমার রাজাকে গিয়ে সুখের খবরটা পাঠিয়ে দিই। বলেই দূত উঠতে যান। রানা তখন কী জবাব দিবেন? তাড়াতাড়ি দূতের হাত ধরে বললেন, আরে বসো বসো, আমি তো তামাশা করছিলাম, ডাকো কুমার বাহাদুরকে। কুমার তখন সভা ছেড়ে উঠে গেছেন। রানার দূত চণ্ডের কাছে ছুটল, কিন্তু চণ্ড বলে পাঠালেন, মহারানা তামাশা করেও যে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছেন তিনি আজ থেকে আমার মায়ের তুল্য, আমি কিছুতেই তাকে বিয়ে করতে পারি না। এইবার আমাদের বুড়ো রানা বেশ বিপদে পড়লেন। কি আশ্চর্য কথা, ছেলেটা কি তামাশাও বোঝে না নাকি? লোকের পর লোক রাজকুমারকে বোঝাতে ছুটল, কিন্তু চণ্ডের প্রতিজ্ঞা অটল। রানা নিজেই নিজের কথার ফাঁদে পড়ে গেলেন। এবারের তামাশা যে জাদুকরের আম গাছের মতো দেখতে দেখতে এমন সত্যি হয়ে উঠবে, এটা কি তিনি স্বপ্নেও ভেবেছিলেন? বিয়ে করতে তার দুঃখ নেই, কিন্তু তামাশা যে দুধকে ছেড়ে উল্টে যে তাকেই নিয়ে শুরু হলো, এইটাতেই তার আপত্তি। অনেক বোঝানোর পরেও চণ্ড যখন বিয়ে করতে রাজি হলেনই না, তখন রাগে বুড়ো রানা পাকা দাড়িতে মোচড় দিয়ে বললেন, দেখো চণ্ড, তোমার প্রতিজ্ঞা তুমি রাখো, এবার আমিও প্রতিজ্ঞা করলাম, এবার আমার যে ছেলে হবে আমি তাকেই সিংহাসন দেব, সেই হবে রানা, আর তোমাকে তার একজন সামন্ত হয়ে থাকতে হবে। চণ্ড একলিঙ্গ মহাদেবের নামে শপথ করে বললেন, তাই হবে। সভাসদ লোক চুপ হয়ে গেল। মারোয়ারির দূত রানার বিয়ের হুকুম নিয়ে বিদায় হলো।
বুড়ো বয়সে বর সেজে যে তামাশা দেখাতে হলো সেটা লখা রানার বড়ই বাজলো। তিনি চণ্ডকে আর কোনোদিনও ক্ষমা করতে পারলেন না। বিয়ের 2 বছর পরে 2 মাসের ছেলে মুকুলকে মেবারের সিংহাসনে বসিয়ে তিনি এক কম্বল আর এক লোটা নিয়ে তীর্থ করতে বেরিয়ে গেলেন। তবে কোনখানে জীবনের বিষম তামাশা থেকে তার যে নিষ্কৃত হলো সেটা অবশ্য জানা গেল না। মুকুল তখন ভারী ছোট, নেহাত কচি কাজেই রাজার যা কিছু কাজ সব চণ্ডকেই করতে হয়। রাজা না হয়েও তিনিই রাজা। দেশের লোকের মুখে তার সুখ্যাতিও কম না। চণ্ডকে তারা যেমন ভয় করে ঠিক তেমনি ভক্তিও করে, আবার ভালোবাসে। এটা কিন্তু মুকুলের মায়ের আর যত মারোয়ারি মামা আছে তাদের প্রাণে সয় না। চণ্ড কাউকে কিছু বলেন না, কিন্তু বোঝেন তার আর বেশি দিন এই রাজ্যে থাকা চলবে না। এই যে রাজবাড়ি, যেখানে চণ্ড মায়ের কোলে মানুষ হয়েছেন, বাপের আদরে বেড়ে উঠেছেন, এখানে তার আপনার বলতে আজ কেই বা আছে? পুরনো চাকর যারা ছিল মহারানী তাদেরও নিজের দেশে তাড়িয়ে দিয়েছেন এবং নতুন মারোয়ারিকে কাজে রেখেছেন। তার যে নিজের মহল, সেখানে রানীর ভাইরা এসে ঢুকেছেন। তার যে সোনা রূপার খাট আসবাবপত্র সবই এখন মুকুলের। রাজবাড়িতে তার নিজের বলতে আছে তার একমাত্র তলোয়ার। কিন্তু মুকুল সেই অফুরন্ত ফুলের মতো কচি মুকুল, তার চেয়ে 25 বছরের ছোট্ট মুকুল, সেই হাসি মুখে হাঁটতে থাকা ছোট ভাই মুকুল, সে যে এখনও চলতে শিখেনি, বলতেও শিখেনি, সে কি তার আপনার নয়? সকালে সন্ধ্যায় রাজসভাতে যাবার সময় যখন সে তার ছোট ছোট হাত দুটি দিয়ে তার গলা জড়িয়ে ধরে, তখন কি চণ্ডের আর কোনো দুঃখ মনে থাকে? চণ্ড কতবার মনে করেছেন চলে যায় চলে যায়, কিন্তু এই ছোট্ট ভাইয়ের ছোট্ট দুখানি হাতের পরশ, হাতের 2 বাঁধন, তার সব দুঃখের উপরে সেই কচি হাতের পরশ, তাকে সে কিছুতেই ছেড়ে যেতে পারে না। একে কাটিয়ে বেরিয়ে পড়া চণ্ডের আর হয়ে ওঠে না। তিনি বছরের পর বছর সব দুঃখ সয়ে এই ছোট্ট ভাই মুকুলকে একদিন মেবারের রাজসিংহাসনে বসার মতো উপযুক্ত করে মানুষ করে তুলতে থাকেন। দারুণ গরমের দিনে সকাল সকাল সভা ভঙ্গ করে মুকুলকে নিয়ে চণ্ড খোলা ময়দানে গোলা খেলা খেলতে যান। চণ্ড চড়েন এক ঘোড়ায় আর এক টাট্টুতে মুকুল। মাথার ওপরে রোদ ঝাঝা করছে, কোথাও একটুও ছায়া নেই। এরই মাঝে 2 ভাইয়ের ঘোড়া বিদ্যুতের মতো গোলার পেছনে পেছনে ছুটে চলেছে। মুখে চোখে আগুনের মতো বাতাস লাগছে। 2 ভাইয়ের মুখ রক্তের মতো রাঙা হয়ে উঠেছে সূর্যের তাপে। আবার হয়তো কোনো দিন ঘোরতর মেঘ, ঝুপঝুপ করে বৃষ্টি নেমেছে। চণ্ড চলেছেন মুকুলকে নিয়ে শিকারে। কাদা ভাঙতে ভাঙতে, জলে ভিজতে ভিজতে থই থই করছে নদীর জল। সাঁতার দিয়ে তা পেরিয়ে, বাড়ি থেকে অনেক দূরে, গ্রাম ছাড়িয়ে, অনেকখানি জঙ্গল আর জলার মাঝে। শীতের দিনে তাদের খেলা পাহাড়ে পাহাড়ে। সেখানে বরফের মতো বাতাস ধারালো ছুরির মতো বুকে এসে লাগে। এমনই করে মুকুল মানুষ হচ্ছেন, দিন দিন শক্তও হচ্ছেন। তার খাওয়া পড়া খেলাধুলা রাজার ছেলে বলে যে খুব একটা আরামে ছিল সেটা নয়। চণ্ড মেবারের একজন সামান্য রাজপুতের ছেলের সঙ্গে যে একদিন মেবারের সর্বময় কর্তা হবে তা কোনো বিষয়ে তফাৎ রাখলেন না। এমনি করে লখারানা চণ্ডকে মানুষ করেছিলেন। আর ঠিক তেমনি করে চণ্ড তার ছোট ভাইকে সিংহাসনের উপযোগী হওয়ার জন্য আপদে বিপদে দুঃখ কষ্টে নির্ভয়ে বীরের মতো নির্ভীক থাকার জন্য ছোট্টবেলা থেকেই তৈরি করছেন। এটা কিন্তু আমাদের মুকুলের মায়ের আবার ভালো লাগে না। তিনি চান গরমে মুকুল পাখার বাতাসে, বাদলে ছাতার তলায়, শীতে লেপ তোষকের মধ্যে মোমের পুতুলটির মতো হয়ে গোলগাল মোটাসোটা হয়ে উঠুক। এর জন্য মুকুলকে কখনো কখনো চণ্ডকেও মহারানীর কাছে গঞ্জনা সহ্য করতে হয়। মুকুল যে ছেলে মানুষ, মায়ের ধমকে কখনো রাগ করে, কখনো বা খানিক কাঁদে, আবার কিছুক্ষণ পরে সব ভুলে যায়। কিন্তু চণ্ডের প্রাণে রানীর বাক্যবাণ তীরের মতো বাজে। একদিন তিনি আপনার খুব প্রাণের বন্ধু বুড়ো বুড়ো সর্দার তাদের কাছে বলেন, না আর না, এখানে যে আর থাকা চলে না। সবাই বলে আমি আমার ভাইকে বশ করে তার রাজগিরি নিজে নিয়ে নিয়েছি। সে এখন আমার হুকুমে ওঠে বসে। তখন আমি হলাম সত্যি রাজা, আর সে একটা সাক্ষী গোপাল, নামে মাত্র মেবারের রাজা। আমাকে আপনারা ছুটি দিন, আমি অন্য রাজ্যে গিয়ে থাকি। বুড়ো সর্দাররা তখন বলেন, এখনো সময় হয়নি যুবরাজ, আরও কিছুদিন থাকো, মুকুল রানা কিছুদিন একটু উপযুক্ত হয়ে উঠুক। চণ্ড চান কোনো সর্দারের হাতে মুকুলকে মানুষ করার ভার দিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু কোনো সর্দার সে ভার নিতে চাইলে তো
তারা কেবলই বলেন, আমরা মুকুলের জন্য সব করতে প্রস্তুত যুবরাজ, তবু আমরা পর মাত্র, আপনি তার ভাই। চণ্ড অবশ্যই এ কথার আর কোনো জবাব দিতে পারেন না। বাপ থাকলে কেউ তো চণ্ডকে মুকুলের জন্য কষ্ট নিতে বলতো না, কিন্তু এখন তার ভাই যদি না থাকে তবে মুকুলকে রাজা হওয়ার মতো শিক্ষা দীক্ষা দিয়ে মানুষটা কে করে তুলবে? এমনই করে দিন কাটে। ইতিমধ্যে একদিন কাল বৈশাখের রাত দুপুরে অন্ধকার করে দিয়ে বড় বড় সাদা মেঘ একখানার পর একখানা আস্তে আস্তে পূব থেকে পশ্চিম দিকে চলছে। মনে হচ্ছে বড় বড় পাল তুলে আকাশের এপার থেকে ওপারে অন্ধকারে পাড়ি দিচ্ছে একটির পর একটি নৌকা। একটি তারাও নেই, একটা শব্দও নেই। চণ্ড সারাদিনের কাজ সেরে সেই দিকে চেয়ে আছেন এবং ঘরের আলো নিভিয়ে দিয়েছেন। একলাটি বসে আছেন। রাজবাড়ির সবাই ঘুমিয়ে, কেবল চণ্ড একা একা জেগে। আজ চণ্ডের বুকের ভেতরে একটা বেদনা থেকে কেমন যেন লাগছে। দুই পাঁজরের হাড়গুলো কেমন যেন মোচড় দিয়ে উঠছে, যেন ভাঙতে চেষ্টা করছে। ব্যথাটা যে কিসের, বেদনাটা যে কতটা, চণ্ড তা বুঝতে পারছে না। তার কেবলই মনে হচ্ছে মুকুলকে একবার কাছে ডাকি, কিন্তু তিনি উঠতেও পারছেন না, ডাকতেও পারছেন না। অন্ধকারের মধ্যে একলাটি চুপ করে পড়ে আছেন। চণ্ডের দেহ মন সমস্ত অসাড় হয়ে মরে আছে। কেবল কেবল তার চোখ যেন জীবনের সব আলোটুকু টেনে নিয়ে প্রহরের পর প্রহর বর্ষার রাতে অন্ধকারে কি যেন একটা সন্ধান করে ফিরছে। একটা ঝড় অনেকখানি ঠান্ডা হওয়ায় ধাক্কায় গাছপালা, ঘরবাড়ি, জলস্থল, আকাশ দুলিয়ে চলে গেল। অনেকখানি বৃষ্টি জল ঝরঝর করে চারিদিকে ঝরে পড়ল। বিদ্যুতের বাজ খানিকক্ষণ চমক দিয়ে ধমক দিয়ে চলে গেল। তারপরে মেঘ আস্তে আস্তে পাতলা হয়ে এলো। রাত্রি শেষে রূপার মতো সাদা সাদা আলো ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে এসে অন্ধকারে ক্রমে ফিকে হয়ে ভোরের একটি ছোট্ট পাখির গানের সঙ্গে ক্রমেই ফুটে উঠতে লাগলো। ঠিক সেই সময় বাদলা দিনের সকালবেলার ফুটন্ত কচি আলোর মাঝখানে একখানিক জলে ভরা মেঘ। চণ্ড দেখছেন, কী বা চোখ জুড়ানো শান্ত রূপ, যেন মনে হচ্ছে তার মা। চণ্ড সেই মেঘের দিক থেকে কেন যেন আর চোখই ফেরাতে পারছেন না। সারা রাত্রি অন্ধকারের মধ্যে তার চোখ দুটো যেন এরই সন্ধানে, যেন তার মরা মায়ের সন্ধানে ফিরেছিল। এতক্ষণে যেন তার দেখা পেলেন। তার বুকের বেদনা টানা তার ছিঁড়ে গেলে যেমন হয়, তেমন কাঁপতে কাঁপতে শান্ত হয়ে গেল। সেই সারা রাত বাদল ধোয়া মেঘ, সেই মায়ের চোখের জলে ভরা সেই সকালের মেঘ, তারই দিকে চেয়ে থাকতে থাকতে একসময় চণ্ড ঘুমিয়ে পড়লেন। এদিকে বেলা হয়েছে, রাজসভায় যাওয়ার ঘণ্টাও পড়েছে। মহারানী মুকুলকে সাজগোজ করিয়ে বসে রয়েছেন। এমন সময় মুকুলের দায় এসে বললেন, রানীমা, আজ আর সভা বসবে নে, বড় কুমার চন্দ্রের শরীর খারাপ হয়েছে। সেখানে মহারানীর বাপ রণমল্ল বসেছিলেন। তিনি বলে উঠলেন, কেন, বড় কুমার নইলে সভা বন্ধ থাকবে কেন? রানা মুকুল কি কেউ নয়? এই দায় সে অনেক দিনের, চণ্ডকেও সে মানুষ করেছে। রণমল্লের কথায় কি একটা জবাব দিতে যাচ্ছিল, ঠিক তখনই রানী তাকে ধমকে বলে উঠলেন, যা যা, তোরা তকবার করার দরকার নেই তো, বাবা এক্ষুনি মুকুলকে নিয়ে সবাই যাচ্ছেন, তুই সর্দারদের বসতে বলগে যা। মেবারের সিংহাসনে সেই দিন সূর্য বংশের কেউ বসল না। বসল কি না পেট মোটা মারোয়ারি রণমল্ল, তা আবার নাতি মুকুলকে কোলে নিয়ে। লজ্জায় সর্দারদের মুখটা যেন লাল হয়ে উঠল। সেই সময় চণ্ড হঠাৎ ঘুম থেকে চমকে উঠে চেয়ে দেখলেন আকাশে যেন গ্রহণ লেগেছে। সূর্য একখানা কলঙ্ক ধরা থালার মতো ঢেকে যাচ্ছে, আর সেই বুড়ি দাই তার পায়ের তলায় বসে দু হাতে মুখ ঢেকে কাঁদছে। সেদিন সভাভঙ্গের পর বর্ষাকালের আকাশের মতো মুখ আধার করে রাজপুত সর্দাররা যখন চণ্ডের কাছে এসে উপস্থিত, তখন চণ্ড তাদের হাত ধরে অনুরোধ করলেন। বললেন, দেখুন, মহারানীমার ইচ্ছা নয় আমি আর মেবারের রাজকার্য চালাই। কাল রাতে এ কথা মহারানীমা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন। আজ সকালে তার হুকুমে মারোয়ারের রাজা রণমল্ল মুকুলের দেখাশোনার ভারও নিয়েছেন। এখন থেকে রাজ্যের কাজ তিনিই চালাবেন। আমার এখন ছুটি। মায়ের আদেশ আজ সকালে আমার কাছে পৌঁছেছে।
মুকুলকে আর এই বাপ্পার সিংহাসনকে আপনাদের জিম্মায় দিয়ে আমি এখন বিদায় হব। আমার ঘোড়া প্রস্তুত। বুকের ভেতরে কি বেদনা নিয়ে চণ্ড যে সারাটা রাত কাটিয়েছেন তা আর কারো বুঝতে বাকি রইল না। তারা কোনো কথার জবাব না দিয়ে চণ্ডকে প্রণাম করে বিদায় হলেন। চণ্ডও তখন তার দাইমাকে কাছে ডেকে চুপি চুপি বললেন, মুকুলের যাতে ভালো হয়, তার যেন কোনো বিপদ না হয়, দেখবে। আমার ছোট ভাই রঘুদেও কৈলরেই আছে। আমি তার সঙ্গে দেখা করে মান্ডুর রাজার কাছে চললেম। মহারানীকে বলবে, যদি কোনো দিন কোনো বিপদ আসে, রাজ্যে যদি কোনো দিন কোনো গোলমাল হয়, তবে আমি কাছেই রইলেম। আমাকে ডেকে পাঠালে আমি চলে আসব। আমার তলোয়ার মুকুলের শত্রুর জন্য, তার মেবারের জন্য আমার প্রাণ আমি নিবেদন করে গেলাম। দাইমা, এরা কি যাওয়ার আগে মুকুলকে একবার দেখতে দিবে না? দাই ঘাড় নেড়ে চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগে। চণ্ড বুঝলেন ছোট ভাইয়ের সাথে আর দেখা হওয়ার উপায় নেই। তিনি একটি কথা না বলে যেমন সেজেছিলেন সেভাবেই বেরিয়ে গেলেন। কেবল তলোয়ারখানা কোমরে বেঁধে রাজপ্রাসাদ ছেড়ে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেলেন। তখন মাথার উপরে দুপুরের রোদ ঝাঝা করছে। মুকুল যখন শিকার খেলতে যাওয়ার সময় হলো, তার দাদাকে খুঁজতে লাগলো। তখন রানী বললেন, তোর দাদাকে বাঘে খেয়ে ফেলেছে, সে আর আসবে নে। সারাদিন মুকুলের চোখ ছলছল করতে লাগে। সে শূন্য রাজপুরীতে কোথাও আর তার দাদাকে খুঁজে পেল না। রাতে যখন সবাই শুয়েছে, মুকুল তার দাইমার গলা জড়িয়ে বলে, যে বাঘ দাদাকে মেরেছে তাকে আমি বড় হয়ে নিশ্চয়ই মারব। এই গল্পটা একটু বড়, তাই এটাকে আর এক পর্বে না রেখে আমরা 2 পর্বে ভাগ করে দিই। আগামী পর্বে কি হয় সেটা পরের ভিডিওতে জানবো।